আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। আমি আজ তৃতীয় বর্ষের ওশনোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান বিষয়ের সমুদ্র তলের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। প্রশান্ত মহাসাগরের ভূপ্রকৃতি পড়ার আগে আমরা মোটামুটিভাবে আগে মহাসাগরটার অবস্থান নিয়ে আলোচনা করতে চাই। প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝ বরাবর দিয়ে চলে গেছে প্রায় মাঝ বরাবর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এবং এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এবং প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা। এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে উত্তরে আছে এশিয়া এবং দক্ষিণে আছে অস্ট্রেলিয়া মহাদেশ। এর মাঝখানে এই মহাসাগরটি অবস্থিত। এই মহাসাগরটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর সমগ্র মহাসাগরগুলির মধ্যে এর আয়তন সবচেয়ে বেশি, প্রায় 16.5 কোটি বর্গ কিলোমিটার, যার মোট জলভাগের 53%। অন্যান্য যে মহাসাগরগুলি আছে, আটলান্টিক এবং ভারত মহাসাগর, এই সাগরগুলির তুলনায় এটা প্রায় ডাবল, কারণ ওই দুটো মহাসাগর মিলে আছে 45%, এবং বাকি যেটুকু আছে সেটুকুতে উত্তর সাগর এবং দক্ষিণ সাগর অবস্থিত। প্রশান্ত মহাসাগর যেহেতু এই সাগরটি অনেক বড় মহাসাগর, অনেক বিশাল আয়তন নিয়ে এটা অবস্থিত, ফলে এর তলদেশের বৈচিত্র্য কিন্তু অনেক বেশি। এবং আমরা ভূপ্রকৃতি পড়ার প্রথম পাঠ হিসাবে আমরা দেখেছি যে এটার শ্রেণী বিভাগ আমরা পড়েছি, এবং শ্রেণী বিভাগ করতে যে আমরা মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাত, শৈলশিরা এই সম্পর্কে পড়েছি। তা আমরা এখন এই ভাগগুলি প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে যদি আলোচনা করি, তা সেটা কিভাবে আসে আমরা সেটাই এখন দেখব। তো প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি বরাবর, মোটামুটি মাঝামাঝি বরাবর নিরক্ষরেখা অতিক্রম করে গেছে, এবং এর উত্তর অংশে কিন্তু অধিকাংশ স্থলভাগগুলি অবস্থিত। উত্তর আমেরিকা, এশিয়া, বিশাল দুটো মহাদেশ এর দুই পাশে অবস্থিত, এবং এই দুটো মহাদেশের অবস্থানের কারণে এই মহাসাগরটার আয়তন কিছুটা ত্রিভুজ আকৃতির হয়ে গেছে এভাবে। তো এখানে আমার আঁকার সুবিধার্থে আমি একটু অনেকটা কম আয়তন নিয়ে এটা এঁকেছি, কিন্তু আসলে এটা আরও অনেক বিস্তার লাভ করেছে। এটা যদি আমি প্রকৃত আয়তন মতো আঁকতে চাই তাহলে এটা আরও অনেক বেশি নিরক্ষরেখার এখানে আরও অনেক বেশি জায়গা আমাকে নিতে হতো। আমার বোর্ডের যেহেতু ছোট বোর্ড, এটার সুবিধার্থে আমি এটা একটু ছোটো করে গেছি। তো এখানে তোমরা মহীসোপানের, প্রশান্ত মহাসাগরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মহীসোপানের পরিমাণ তুলনামূলকভাবে কম। এটার কারণ হচ্ছে তোমার এখানে পূর্ব দিকে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এই দুইটা মহাদেশের ঠিক এই বরাবর আছে সুদীর্ঘ পর্বতমালা। উত্তরে এখানে রকি পর্বতমালা এবং দক্ষিণে আন্দিজ পর্বতমালা। এবং যেহেতু এটা উপকূল থেকে খুব বেশি ভিতরে না, বিশেষ করে দক্ষিণ আমেরিকায় তো খুবই কাছাকাছি অবস্থিত, তো এই দুটো এত কাছে হওয়ার কারণে এখানে মহীসোপান বিস্তার লাভ করতে পারে না। খুব অল্প মানে সুউচ্চ পর্বতের পরে এখানে মহীঢালের উৎপত্তি দেখা যায়, ফলে মহীসোপানের পরিমাণ তুলনামূলকভাবে কম। আবার এই পাশে পশ্চিম দিকে এত ভগ্ন, এই অঞ্চলটা এত ভগ্ন, এবং এখানে আগ্নেয়দ্বীপ, তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি কারণে এখানেও সেভাবে মহীসোপান গড়ে উঠতে পারে নাই, ফলে এখানে দেখা যায় যে মহীসোপান যথেষ্ট সংকীর্ণ। মোটামুটিভাবে এই মহাদেশের মহীসোপানের পরিমাণ, মহাসাগর মহীসোপানের পরিমাণ দেখা যায় অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশের এই অঞ্চলটা এবং উত্তরের কিছুটা অঞ্চল জুড়ে মোটামুটি কিছুটা মহীসোপান দেখা যায়। এবং এই মহীসোপান
প্রায় 150 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং গভীরতা দেখা যায় যে 1000 মিটার পর্যন্ত এখানে গভীরতা। আর সেখানে এই উত্তর আমেরিকার এখানে ব্রিটিশ কলম্বিয়া, কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে দেখা যায় এখানে 78 কিলোমিটার পর্যন্ত শুধু মহীসোপান দেখা যায়। আর মোটামুটিভাবে আর কোথাও তেমন বিস্তার লাভ করতে পারে নাই। উপকূল অল্প উপকূলের পরেই মহীঢাল শুরু হয়ে গেছে। মহীঢালটা কি মহীসোপান যেখানে শেষ হয়, অর্থাৎ মহীসোপান যেখানে শেষ হয় তারপর থেকে মহীঢালের উৎপত্তি। তো এই যে মহীঢাল, তো দেখা যাচ্ছে যে যেহেতু মহীসোপানের পরিমাণ কম, ফলে মহীঢালের পরিমাণ বেশি হয়ে গেছে। কিভাবে? এখন এখানে যদি এত দূর পর্যন্ত মহীসোপান থাকতো, স্বাভাবিকভাবে মহীঢালটা কমে আসতো। সেখানে দেখা যাচ্ছে মহীসোপান অনেক কম, ফলে অনেক বেশি এরিয়া জুড়ে মহীসোপানটা দেখা যাচ্ছে। এখানে মহীসোপানটা পরিমাণ কম বলে মহীঢালের পরিমাণ বেশি। এবং মহীঢাল দেখা যায় যে 16 থেকে 35 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তার হতে পারে। যেমন এখানটায় যদি এটা হয়, এইটুক জায়গার যে এই অংশটা হচ্ছে 16 থেকে 35 কিলোমিটার পর্যন্ত। এখন এত বিশাল একটা মহাসাগর যার আয়তনই 16.5 কোটি বর্গ কিলোমিটার, সেটার তুলনায় 16 বা 35 কিলোমিটার খুবই কম বলা চলে, খুবই কম। সরি, নেক্সট আমরা আসি সমুদ্র তলে আর যে সমস্ত ভূপ্রকৃতি দেখা যেতে পারে। তো এই যে সমুদ্র তলের যে সমভূমি যেটাকে বলা হয়, এই মহীঢালের পরে যে অংশটা সেটাই আসলে সমুদ্রতলের সমভূমি। এবং এই সমভূমির উপরেই কিন্তু বাকি যে সমস্ত বৈচিত্র্যময় ভূপ্রকৃতিগুলি আছে সেটা এখানে দেখা যায়। তো বৈচিত্র্যময় ভূপ্রকৃতির মধ্যে কি আছে? শৈলশিরা। শৈলশিরা কি? নিমজ্জিত পার্বত্য অঞ্চল, সমুদ্রে নিমজ্জিত পার্বত্য অঞ্চল বা ডুবো পাহাড় বলা যেতে পারে। এবং শৈলশিরার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘ হয়, এটা লম্বালম্বিভাবে হয়, একটা একটা করে পাহাড়ের মতো না, এটা একদম পর্বতমালা বলতে যেটা বোঝায় শৈলশিরা সেভাবেই অবস্থান করে লম্বালম্বিভাবে। তো এখানে কয়েকটা শৈলশিরার অনেক আছে, ছোট ছোট অনেক আছে, তার মধ্যে মানে দীর্ঘ শৈলশিরা বলতে যেটা আছে সবচেয়ে দীর্ঘ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, সেটা হচ্ছে প্রশান্ত অ্যান্টার্কটিক শৈলশিরা, যেটা অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে শুরু হয়ে উত্তরে নিরক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। এবং প্রশান্ত মহাসাগরে এটা পূর্ব দিকে অবস্থিত। মূল প্রশান্ত মহাসাগর যে বিশাল, তার পূর্ব দিকে অবস্থিত। এবং এই শৈলশিরার আরেকটু পূর্বে আরেকটা শৈলশিরা দেখা যায়, যেটা পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং দক্ষিণ আমেরিকার এই পেরুর পশ্চিমে অবস্থিত, সেটাকে পেরু শৈলশিরা বলা হচ্ছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা বা পেরু শৈলশিরা। আর এটাকে বলা হচ্ছে চিলি, তার ঠিক দক্ষিণে আরেকটা আছে চিলি শৈলশিরা। এবং এটার অবস্থান হচ্ছে কিছুটা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত এই শৈলশিরাটা। এরপরে আসো তোমরা দেখো যে নিউজিল্যান্ড, এটা হচ্ছে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডের উত্তর দিকে আরেকটা শৈলশিরা অবস্থান করছে, সেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে লর্ড হুই শৈলশিরা এটা। তারপরে এখানে আসো নিরক্ষরেখার উত্তরে চলে আসো, সেখানে দেখা যাচ্ছে জাপান থেকে একটু দক্ষিণ পূর্ব দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি শৈলশিরা, যেটার নাম হচ্ছে মার্কাস নেকাস শৈলশিরা। এবং তার পূর্ব দিকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত হাওয়াই শৈলশিরা। এবং এই শৈলশিরার উপরেই কিন্তু হাওয়াই দ্বীপটা অবস্থিত। এবং হাওয়াই কিন্তু যুক্তরাষ্ট্রের 50তম রাজ্য। এটার উপরে হাওয়াই দ্বীপটি অবস্থিত। তো এছাড়া তোমার একদম এই কাছে এখানটায় কোকাস শৈলশিরা আরেকটা আছে, সেটা একদম নিরক্ষরেখার উপর এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মোটামুটি মাঝামাঝি। এবং এই জায়গাটায় বিখ্যাত গ্যালাপাগোস দ্বীপটা অবস্থিত। গ্যালাপাগোস দ্বীপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা নিরক্ষরেখার উপরে অবস্থিত, প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার
একদম নিরক্ষরেখার উপরে অবস্থিত। এবং নিরক্ষরেখা তো জানো তোমরা যে এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে এই জায়গাটা অনেক বেশি সারা বছরই এখানে উত্তপ্ত থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে গ্যালাপাগোস দ্বীপে তোমার মানে শীত প্রধান এলাকার সমস্ত প্রাণী এখানে দেখা যায়। এখানে সিল মাছ দেখা যায়, এখানে পেঙ্গুইন দেখা যায়। এবং এই গ্যালাপাগোস দ্বীপের আরও বিশেষ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিখ্যাত বিজ্ঞানী ডারউইন এই গ্যালাপাগোস দ্বীপে এসেই কিন্তু তার বিবর্তন মতবাদটা, অরিজিন অফ স্পিসিস, তার যে বইটা লিখেছেন, এটা প্রাণীদের উপরে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু এটা করেছিলেন। এবং এই দ্বীপের এটা বিশেষ বৈশিষ্ট্য যে এখানে অনেক শীতকালীন, যেমন পেঙ্গুইন এত গরমে থাকতে পারে না, কিন্তু পেঙ্গুইন এখানে দেখা যায়। তো এরপরে আসো তুমি মালভূমি। মালভূমি আসলে এখানে পুরো এত বিশাল মহাসাগর হলো, মালভূমি শুধু দেখা যাচ্ছে যে একদম প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে এবং দক্ষিণ দিকে, নিরক্ষরেখার দক্ষিণে পূর্ব প্রান্তে বিশাল একটা এলাকা জুড়ে মালভূমিটা দেখা যায়। এর মধ্যে একটু উত্তরে, যেটা উত্তর আমেরিকার পশ্চিমে, মোটামুটি মেক্সিকোর পশ্চিম দিকটা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকটা, এদিকটায় হচ্ছে অবস্থান করছে অ্যালবাট্রস মালভূমি। এই জায়গাটাকে বলা হয় অ্যালবাট্রস মালভূমি। এই মালভূমিটা আসলে এগুলো নিমজ্জিত, এটা পানির নিচে নিমজ্জিত, কিন্তু গভীরতা খুব কম। এখানে অ্যালবাট্রস মালভূমি এবং এখানে আছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের মালভূমি, যেটা তোমার প্রশান্ত অ্যান্টার্কটিক শৈলশিরার পশ্চিম দিকে অবস্থিত। এটা পশ্চিমে, কিন্তু প্রশান্ত মহাসাগরের মূল প্রশান্ত মহাসাগর এটা পূর্ব দিকে হওয়াতে এবং এটা নিরক্ষরেখার দক্ষিণে হওয়াতে এটার নামকরণ করা হয়েছে দক্ষিণ পূর্ব মালভূমি। তো দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো চুতি এবং ফাটল। চুতি এবং ফাটল, আমরা যখন প্রাকৃতিক ভূগোল পড়ি সেখানে ভূগোলে আমরা সেখানে কিন্তু ভূপ্রকৃতির বিভিন্ন ধাপগুলি কিভাবে গঠিত হয়েছে, মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, তারপরে চুতি, ফাটল, এই বিষয়গুলি কিন্তু আমরা পড়ে এসেছি। তো এখানে দেখা যায় যে প্রশান্ত মহাসাগরের তলদেশে, বিশেষ করে পূর্ব দিকে, উত্তর নিরক্ষরেখার উত্তরে এবং প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে অনেক বিশাল বিশাল কতগুলি ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটলগুলি আসলে তলদেশে সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে আগ্নেয় বলয়। এদিক দিয়ে প্রচুর ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ফলে এখানটায় তোমার চুতি, এখানটায় অনেক ফাটল এবং চুতির সৃষ্টি হয়েছে। এই যে এখানে লম্বালম্বিভাবে কতগুলো ফাটল এবং চুতির অবস্থান দেখা যায়। এটা মেন্ডোনিস, এটা মারে, ক্ল্যারিয়ন, ক্লিপারটন এবং আরও অনেক আছে, প্রায় 8-10টা, মানে ধাপে 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 অনেকগুলি ফাটল এবং চুতির অবস্থান এখানে দেখা যায়। তো পরবর্তী তুমি আসো বেসিন। বেসিন কাকে বলা হচ্ছে? বেসিন হচ্ছে অববাহিকা। এবং অববাহিকাগুলো সাধারণত দেখা যায় যে যেখানে তোমার শৈলশিরা অবস্থিত এবং তার আশেপাশে কোনো স্থলভাগ আছে। তো এই স্থলভাগ এবং শৈলশিরার দুইটি তো উঁচু এলাকা, এবং দুটার মাঝামাঝি যে নিচু অংশগুলো সেটাই হচ্ছে অববাহিকা বেসিন, যেটা হলো মূলত মূল ওশেন ফ্লোর, তলদেশ। তো সেই রকমভাবে আমরা দেখি যে এখানে একটা বিশাল আকৃতির বেসিন দেখা যায়, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় বেসিন বলা হয়। এই জায়গাটা অনেকটা মানে ঢালু হয়ে অবস্থান করছে। তারপরে তোমার প্রশান্ত আটলান্টিক বেসিন, যেটা এপাশে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝামাঝিতে আরেকটা বেসিন দেখা যায়। আরেকটা আছে পেরু বেসিন। এই যে পেরু যে শৈলশিরা, তার আশেপাশ দিয়ে যে নিচু হয়ে যে মানে এখানে তো একটা অ্যালবাট্রস
মালভূমি, অ্যালবাট্রস মালভূমি, এবং এই শৈলশিরার মাঝামাঝিতে দেখা যাচ্ছে যে কিছুটা ঢালু হয়ে অবস্থান করছে, সেটা হচ্ছে পেরু বেসিন। এবং প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই মহাসাগরের গভীর সমুদ্র খাতসু। প্রশান্ত মহাসাগরের অন্যান্য মহাসাগরগুলোর তুলনায় অনেক বেশি খাতের অবস্থান, খাতগুলিকে যেগুলি অনেক বেশি গভীর, অল্প জায়গা নিয়ে, যার আয়তন কম কিন্তু অনেক বেশি গভীর। এই খাতগুলি বেশিরভাগই কিন্তু প্রান্ত দেশীয় অবস্থানগুলো দিয়ে দেখা যাচ্ছে, প্রান্তে অবস্থান। তার মানে কি, ওই যে একটু আগে যেটা বললাম যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা আগ্নেয় বলয়, যেটাই আগ্নেয় বলয়কে কেন্দ্র করেই কিন্তু এই খাতগুলি গঠিত হয়েছে। কিভাবে, যখনই এখান থেকে প্লেটের অবস্থান আমরা জানো যে পৃথিবীতে 27টা প্লেটে বিভক্ত পৃথিবীর সারফেসটা, এবং এই 27টা প্লেটের মধ্যে 7টা বড় এবং 20টা ছোট ছোট প্লেট। তো এই প্লেটের এখান দিয়ে যে প্লেটের সংযোগ স্থলগুলো আছে সেখানে অনবরত কি হয়, ভূকম্পন এবং তলদেশের প্রাকৃতিক ক্রিয়াকলাপের ফলে এখানে একটি আলোড়নের সৃষ্টি হয়, এবং এই আলোড়নের ফলে তলদেশ থেকে লাভা নির্গত হয়। তো এই অঞ্চলগুলোতে সে প্লেটের সংযোগস্থলগুলি থাকার ফলে এই যে ভূমিকম্প এবং অগ্নুৎপাত ইত্যাদি কারণে কিন্তু সমস্ত খাতগুলি, বেশিরভাগ খাতগুলি এই দিক দিয়ে অবস্থান করছে। আমরা প্রথমত দেখি যে এখানে কি কি খাত আছে। এখানটায় দক্ষিণ আটলান্টিকে নিউজিল্যান্ডের পূর্ব দিকে অবস্থান করছে কার্মাডেক খাত, তার উত্তরে আছে টোঙ্গা খাত, এখানে একটা দ্বীপ আছে টোঙ্গা নামে, এবং এটার নামকরণের সাথে, এটার সাথে মিলিয়ে খাতটার নামকরণ করা হয়েছে টোঙ্গা খাত। এবং উত্তরে দেখো যে এখানে ফিলিপাইনের পূর্ব দিকে লম্বালম্বিভাবে একটি খাতের অবস্থান হচ্ছে, সেটার নাম হচ্ছে কার্মাডেক খাত। এবং এই কার্মাডেক খাতটা কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত, এবং এটা পৃথিবীর গভীরতম খাত। এটার গভীরতা 11,000, মানে এর সারফেস থেকেও আরও, এটা সমুদ্র সমতল থেকে এটা 11,000 মিটার গভীর, 11,000 মিটার গভীর এটা। এবং এই খাতগুলোর গড় গভীরতা হচ্ছে 5,500 থেকে শুরু, তো 5,500, এবং এইটার গভীরতা হচ্ছে 11,000, তো অনেক গভীর। এর পশ্চিমে আছে হচ্ছে ফিলিপাইন দ্বীপের পূর্বে, এর পশ্চিমে অবস্থিত হলো ফিলিপাইন খাত, এবং তার উত্তরে আসো জাপান। এটা জাপানের হোক্কাইডো, হনসু, কিউশু, শিকোকু, এই মূল চারটা দ্বীপ নিয়ে জাপান অবস্থিত, এবং জাপানের পূর্ব দিকে একটা লম্বালম্বিভাবে খাত অবস্থিত, এটার নাম হচ্ছে জাপান খাত। এর থেকে আরেকটু উত্তরে গেলে এখানে দ্বীপ আছে কতগুলো, কিউরাইল, এবং কিউরাইল দ্বীপের পাশে যে খাতটা অবস্থিত সেটার নাম হচ্ছে কিউরাইল খাত। আরেকটি খাত দেখা যায়, সেটা হচ্ছে এভাবে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে অবস্থিত, এখানে অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ আছে, এবং অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে এই লম্বালম্বিভাবে আরেকটা বিশাল খাত দেখা যায়, এটার নাম হচ্ছে অ্যালুশিয়ান খাত। এরপরে আসে একদম এখানে মেক্সিকো অবস্থিত, উত্তর আমেরিকার দক্ষিণে, উত্তর আমেরিকার মূল বড় বড় 3টা দেশ নিয়ে গঠিত, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এবং এখানে মধ্য আমেরিকায় ছোট ছোট অনেকগুলো দেশ। তো এইখানটায় একটা মেক্সিকোর পশ্চিমে লম্বালম্বিভাবে আরেকটি খাত দেখা যায়, সেটা মধ্য আমেরিকা খাত বলা হয়। যেহেতু এটা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝামাঝিতে অবস্থিত, তাই এটাকে মধ্য আমেরিকা খাত বলা হয়। আর এদিকে পেরু এবং চিলির দুইটার সমান্তরালে লম্বালম্বিভাবে আরেকটা খাত দেখা যায়, সেটার নাম হচ্ছে পেরু চিলি খাত। এখন এখানে এত বিশাল বিশাল এতগুলি খাত আছে, পৃথিবীর 57টা খাতের মধ্যে 50টার উপরে খাত, 50টার কাছাকাছি খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরই দেখা যায়। তো এরপরে আসো প্রশান্ত মহাসাগরের প্রান্তদেশীয় কিছু দ্বীপ। সেখানে আমরা দেখতে পাই পূর্ব দিকে অবস্থিত, এখানে পশ্চিম দিকে এখানে নিউজিল্যান্ড দ্বীপ,
এখানে পাপুয়া নিউগিনি, এখানে ফিলিপাইন, এখানে জাপান, এখানে কিউরাইল আছে, অ্যালুসিয়ান আছে। আর ওদিকে পশ্চিমে দ্বীপের সংখ্যা খুব কম। এখানে কিছু এই ব্রিটিশ কলম্বিয়ার এখানে কিছু দ্বীপ আছে, এবং পেরুর এই পাশ দিয়ে ছোট ছোট কিছু দ্বীপ আছে। এদিকে পূর্ব দিকের দ্বীপের পরিমাণ কম, পশ্চিম দিকে বেশি। প্রশান্ত মহাসাগরে যে দ্বীপগুলি আছে এটাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মহাদেশীয় দ্বীপ, আরেকটা হচ্ছে ভলক্যানিক বা আগ্নেয় দ্বীপ, আর একটা হচ্ছে কোরাল দ্বীপ। যেই দ্বীপগুলি, এই যে জাপান, অ্যালুসিয়ান, এগুলি অনেক বড় বড় দ্বীপ। এগুলি মহাদেশীয়, যেগুলি মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো একটা সময়, মানে কোটি কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপগুলি গঠিত হয়েছে। এগুলি হলো মহাদেশীয়। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, তোমরা এর আগেও আমি তোমাদের বলেছি যে সমুদ্রের তলদেশ থেকে অগ্নুৎপাতের ফলে এখানে লাভা জমা হতে হতে একসময় সমুদ্রের পানির উপর থেকে মাথাটা বের হয়ে আসে যে দ্বীপগুলি, সেটা হচ্ছে আগ্নেয় দ্বীপ। এখানে তোমার হাওয়াই দ্বীপ আছে, এবং হাওয়াই দ্বীপের আশপাশে, হাওয়াই তো একটা দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ নিয়ে অবস্থিত এখানে, এটাও তোমার আগ্নেয় দ্বীপ। এছাড়া প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রচুর দ্বীপ, ছোট 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 অসংখ্য দ্বীপ। এখানে সলোমন আইল্যান্ডস আছে, ফিজি আইল্যান্ডস আছে, টোঙ্গা, তাহিতি ইত্যাদি অনেক ছোট 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 দ্বীপ, পলিনেশিয়ান, মেলানেশিয়ান, মাইক্রোনেশিয়ান, যেগুলো এই দ্বীপগুলোকে এইসব নামকরণ করা হয়। এইগুলি বেশিরভাগই হয় আগ্নেয় দ্বীপ, আর না হলে কোরাল। আমাদের সেন্ট মার্টিন দ্বীপটাকে বলা হয় বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ। এটা কি হয়, প্রবাল তো একটা জীব, এটা জমা হতে হতে এটা মরে যায়, এবং এটা জমা হতে হতে দ্বীপের সৃষ্টি হয়েছে। এবং এটাই এইখানে বাকি দ্বীপগুলো বেশিরভাগ এই কোরাল দ্বীপ। তো এভাবে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে প্রশান্ত মহাসাগরের এই ভূপ্রকৃতিটা, মানে যেটা অবয়বটা বাইরের চোখে দেখা যায়, বাকিটা তো সব পানির নিচে, আর যেগুলি দ্বীপগুলি সব দৃশ্যমান। আর আরেকটা ব্যাপার, প্রশান্ত মহাসাগর যেহেতু অনেক বড় একটা মহাসাগর, এখানে কিন্তু আরও অনেক ছোট ছোট ক্ষুদ্রাকৃতির আরও অনেক বেসিন, আরও অনেক ষোলশিরা, আরও অনেক আগ্নেয় দ্বীপ, অনেক কিছুর অবস্থান আছে। মানে এত বেশি এখানে বৈচিত্র্যময়, এটার গভীরতা সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে বড়, এটা শীতলতম এক মহাসাগর। এখানে তোমার প্রান্তদেশীয় কিছু সাগরও আছে, এখানে ক্যালিফোর্নিয়া উপসাগর, তারপরে তোমার এখানে আছে বেরিং সাগর, এখানে কামচাটকা সাগর, এখানে ওখোটস্ক সাগর, এখানে জাপান সাগর, ফিলিপাইন সাগর, পিচ সাগর, এরকম আরও অনেক প্রান্তদেশীয় সাগরের অবস্থানও এখানে দেখা যায়। তো প্রশান্ত মহাসাগর যেহেতু একটা মানে গুরুত্বপূর্ণ একটা মহাসাগর, গুরুত্বপূর্ণ বলতে আয়তনের দিক থেকে পৃথিবী অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এটার তোমরা যদি ম্যাপটা সুন্দর করে আগে শিখে নাও কোথায় কোনটার অবস্থান আছে, তাহলে আশা করি তোমরা এটার উত্তর, এটা যদি আসে পরীক্ষা, তোমরা সুন্দর করে উত্তর দিতে পারবে। তো প্রথমত যেটা তোমাদের ম্যাপ আঁকা শিখতে হবে, এটা আমার একমাত্র তোমাদের প্রতি অনুরোধ, তোমরা আগে ম্যাপটা আঁকা শিখো। তোমরা যে কোনো প্রশ্নের উত্তর, আমাদের ভূগোলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাপ আঁকা। প্রশ্নের উত্তর মানেই হচ্ছে চিত্র এবং মানচিত্র। তোমরা দেখবে প্রশ্নে লেখা থাকে প্রয়োজনীয় চিত্র এবং মানচিত্র অঙ্কন করবে। তো যেখানে মানচিত্র লাগছে সেখানে মানচিত্র আঁকবে, যেখানে মানচিত্র নাই সেখানে অন্যান্য চিত্র যেটা আছে সেটা। মোট কথা আঁকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা আঁকো, শেখো, এবং তখন দেখবা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আশা করি তোমরা এটা পারবে। ধন্যবাদ।